আয়ুষীকে থ্রেট করতে এলে বিজিতকে পরশুরামের হাতে তুলে দিল আয়ুষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষী বাড়িতে বসে বসে ভাবছে বিজিতের কথা, যে বিজিতকেও ভালোবাসলো আর সেই ছেলেটা ওকে এমন একটা প্রতিদান দিল যা ও কল্পনাও করতে পারেনি। এরপরে এটা ভাবতে 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 আয়ুষী বলতে থাকে, আমি তো ওকে মন দিয়ে ভালোবেসেছিলাম, কেন ও এমন করলো, ও কেন করলো আমার সঙ্গে এমনটাও করতে পারলো। কিন্তু ও তো করেছে, ও তো একটা বড় ক্রিমিনাল। আমাকে সর্দি ভাই অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি বুঝিনি। ঠিক তখনই দেখা যায় কাকতালীয় ভাবে আয়ুষীর ফোন আসলে, তখন আয়ুষী ফোনটা রিসিভ করলে ও পাশ থেকে বিজিত বলতে থাকে, আয়ুষী আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ আমাকে ইগনোর করো না, আমার সঙ্গে 2 মিনিট কথা বলো, আমার সঙ্গে একটু দেখা করো, পরে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। তখন দেখা যায় আয়ুষী কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় আর শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, জামাইবাবু বিজিত আমাকে ফোন করছে, ও বলছে আমার সঙ্গে দেখা করতে চায়, আমার সঙ্গে কথা বলতে চায়, আমি কি বলবো? তখন তো পরশুরাম বলতে থাকে, তুমি তুমি বলো যে আমি দেখা করব। এই কথা শুনে আয়ুষী বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আমি ওখানে কেমন কিভাবে দেখা করব? ওর সঙ্গে আমি কিছুতেই দেখা করতে পারবো না, ওই ছেলেটাকে আমি ঘৃণা করি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি ওর সঙ্গে দেখা করার কথা বলে ওকে ডেকে আনবে, আর তোমার চারপাশে ঘিরে থাকবো আমরা, ওকে ওকে ধরতে হবে। ও বারবার বাইরে থেকে তোমার জেঠুমনির উপর অ্যাটাক করছে, ওকে আটকাতে হবে, এভাবে চলতে থাকলে হবে না। এরপরে আয়ুষী বলতে থাকে, ঠিক আছে আমি দেখছি। এরপরে ফোন কেটে দিলে সঙ্গে সঙ্গে আয়ুষীর ফোনে আবার ফোন আসে। তখন আয়ুষী বলতে থাকে, তুমি বারবার ফোন করছো কেন? তখন বিজিত বলতে থাকে, প্লিজ আয়ুষী 2 মিনিট কথা বলবো, আমার সঙ্গে একটু দেখা করো, কথা বলো, তারপরে আমি তোমাকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিব। হাজার হলেও আমি তো তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছি, তাই না? তখন আয়ুষী বলতে থাকে, তোমার কাছে তো এ বিয়ের কোনো মূল্যই নেই, তুমি তো নিজেই বলেছো যে এরকম বিয়ে তুমি হাজার হাজারটা করো, হাজার হাজারটা মেয়ের সঙ্গে এরকম বিয়ে তোমার হয়, তবে আমাকে কেন তুমি এসব বলছো? তখন বিজিত বলতে থাকে, হাজার হাজার মেয়ের সাথে আমি এরকম সম্পর্ক করি, কিন্তু আমার কেমন যেন তোমাকে তোমাকে তোমার দিকে মনটা আটকে গেছে, তাই আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাইছি। এরপরে আয়ুষী বলতে থাকে, ঠিক আছে, তবে তুমি এই কফি শপে চলে এসো। একটি কফি শপের নাম বললে তখন বিজিত বলতে থাকে, ঠিক আছে আমি যাচ্ছি, তুমিও এসো। এরপরে ফোন কেটে দিয়ে বিজিত বেরিয়ে পড়ে। এদিক থেকে আয়ুষী শিবপ্রসাদের সাহায্য নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর শিবপ্রসাদ বলতে থাকে, তুমি একদম ঘাবড়াবে না, আমাদের লোক পুরো পুরো চারপাশ ঘিরে রাখবে তোমাকে ও কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করার আগে ওকে আমরা ধরে নেব। আয়ুষী, তুমি কিন্তু একদম ভয় পাবে না। তখন শিবপ্রসাদের কথা শুনে আয়ুষী বলতে থাকে, হ্যাঁ জামাইবাবু, আমি ভয় পাবো না, তুমি থাকতে আমার কোনো ভয় নেই, আমি জানি যে তুমি সবকিছু সামলে নিতে পারবে, আমার কোনো সমস্যা হবে না, আমার এটুকু বিশ্বাস আছে তোমার উপর। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে তুমি বেরিয়ে পড়ো। এরপরে দেখা যায় আয়ুষী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিক থেকে বিজিত আগে থেকেই কফি শপে এসে বসে থাকলে আড়াল থেকে সবকিছু নজরে রাখতে থাকে পরশুরাম ও তার টিম। এরপরে দেখা যায় আয়ুষী সেখানে আসলে তখন বিজিত আয়ুষীর সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আয়ুষী আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে আমি অনেক টর্চার করেছি, অনেক অন্যায় করেছি। তখন আয়ুষী বলতে থাকে, তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো? কোনো তো উদ্দেশ্য নিয়ে এসেছো, অবশ্যই তোমার কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি সেটা কি জানতে পারি? তখন এ কথা শুনে তো বিজিত বলতে থাকে, বিশ্বাস করো আমি এখানে কথা বলতে এসেছি তোমার সঙ্গে, এইটুকুই, জাস্ট এইটুকুই, এর বেশি আর কিছুই নয়। তাই তুমি যদি কথা না বলতে চাও, তবে আমার কোনো করার কিছু থাকবে না, আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। তখন আয়ুষী বলতে থাকে, তুমি কি কথা বলবে আমার সঙ্গে? তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি, তোমার মতো নোংরা জঘন্য লোকের সঙ্গে আমি কথা বলতে চাই না। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তোমার জন্য আমি আমার পরিবারের সঙ্গে অনেক লড়াই করেছি, আমার বোনদের সঙ্গে ঝগড়া করেছি, যাদের সঙ্গে আমি ছোট থেকে বড় হয়েছি, যাদেরকে আমি ছোট থেকে বড় হয়ে ভালোবেসেছি, তাদের সঙ্গে আমি তোমার জন্য ঝগড়া করেছি, তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি। তারপরেও তুমি আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারলে? তুমি তো
তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি তো শুধু টোপ হিসাবে আমাকে ব্যবহার করেছো, তবে আজ কেন এরকম ন্যাকামো করতে এসেছো বলো তো? তখন বিজিত বলতে থাকে, এটা আমার বিজনেস, কিন্তু কিন্তু সত্যি বলতে আমি কেমন যেন তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই আমি এখান থেকে বেঁচে ফিরতে আর তোমাকে নিয়ে সংসার করতে। তখন তখন আয়ুষী বলতে থাকে, এটা তোমার টোপ, তুমি তুমি এই কেস থেকে বাঁচার জন্য চাইছো যে যাতে আমাকে তুমি নিয়ে যেতে পারো আর আমাদের সর্দি ভাইকে বড়দি ভাইকে তুমি ব্ল্যাকমেল করতে পারো, তোমাকে আমি চিনি না। ঠিক তখনই শিবপ্রসাদ এসে বিজিতের মাথায় রিভলভার ধরে। তখন তখন দেখা যায় অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, কাজটা তুমি মোটেও ঠিক করলে না, তুমি ঠিকই ধরেছিলে, আমি তোমাকে টোপ হিসাবে ব্যবহার করার জন্য নিতে এসেছিলাম, কিন্তু কিন্তু তুমি এই কাজটা মোটেও ঠিক করলে না। আর শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমাকেও আমি ছাড়বো না, আমি তোমাকে শুট করে দেব, আমি তোমাকে বলে দিলাম, আমি সবসময় সবসময় রিভলভার নিয়েই ঘুরি, তুমি আমাকে চেনো না, আমি রিভলভার সবসময় নাড়ানাড়ি করি। তখন পরশুরাম বলতে থাকে, আমি তোকে খুব ভালো করেই চিনি, কিন্তু তুই আমাকে চিনিস না। আমি আমি তোকে এক্ষুনি এনকাউন্টার করে দিতে পারি, কিন্তু দেব না। তোর মতো শয়তানকে এভাবে মারলে তো হবে না, তোর মতো শয়তানকে তিলে তিলে মারতে হবে। তুই আমার ছেলেকে যে কষ্ট দিয়েছিস, তুই আমার ছেলেকে পলিথিনে চেপে ধরেছিলি, তোকে এই শাস্তিটা অবশ্যই অবশ্যই দেব। পলিথিন দিয়ে নিঃশ্বাস বন্ধ করলে কেমনটা লাগে তোকেও তো ভোগ করতে হবে, তাই না? তোকেও আমি এই এই শাস্তিটা দেব। তখন তখন বিজিত বলতে থাকে, তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি ঠিক যেভাবে এই যে জামিন নিয়ে বেরিয়ে এসেছিলাম, আবার জামিন নিয়ে বেরিয়ে আসবো, কোনোভাবে আটকাতে পারবে না। তখন তখন বিজিতের কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, কালকে কোর্টের হিয়ারিং এই তোকে তোকে আমি যাবজ্জীবন জেল জেল মঞ্জুর করিয়েই ছাড়বো, তোকে এই কথাটা আমি দিচ্ছি, তোর জন্য এই কাজটা আমি করে দেব। তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তুমি কিছুই করতে পারবে না। আর আয়ুষী, তোমাকে আমি ছাড়বো না, তুমি এভাবে টোপ দিয়ে আমাকে এখানে ডেকে এনেছো তো, তোমাকে এর জন্য আমি অবশ্যই অবশ্যই শাস্তি দেব। তোমাকে আমি এখান থেকে অবশ্যই তুলে নিয়ে যাব, আর আমি যেটা করতে চেয়েছিলাম সেটা অবশ্যই করব। তোমাকে আমি অবশ্যই বাজারে তুলবো, তোমাকে আমি বিদেশে নিয়ে গিয়ে বিদেশি পণ্য বানাবো, এই কথাটা আমি তোমাকে দিলাম, তুমি এই কথাটা মাথায় রেখো। তখন আয়ুষী বলতে থাকে, আমিও দেখবো তুমি আমাকে কি করে নিয়ে যেতে পারো, আমার জিজু, আমার বদ্দি ভাই সর্দি ভাই থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন তখন এ কথা শুনে তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তোমার বদ্দি ভাই সর্দি ভাই তোমাকে কি করে বাঁচায় এটাও আমি দেখবো, তোমার বদ্দি ভাই সর্দি ভাই তোমাকে কতটা আগলে রাখতে পারে এটাও আমি দেখবো। তোমাকে আমি অবশ্যই নিয়ে যাব, তো অবশ্যই নিয়ে যাব। তুমি কিছুতেই এখানে থাকতে পারবে না আয়ুষী, তোমাকে আমি অনেক ভালোবাসি। তখন তখন এ কথা শুনে আয়ুষী বিজিতের গালে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোর লজ্জা করে না? তোর মুখে ভালোবাসার কথা মানায় না, শয়তান জানোয়ার, তোর মুখে এইসব কথা কিছুতেই মানায় না, তুই এসব কথা কিছুতেই বলবি না। তখন তখন দেখা যায় এই কথা শুনে বিজিত বলতে থাকে, অবশ্যই বলবো, অবশ্যই বলবো, আমি তো তোমাকে ভালোবাসি ডার্লিং, তোমাকে আমি ভালোবাসি। তখন তখন এই কথা শুনে আয়ুষী আবার বিজিতকে থাপ্পড় মেরে বলতে থাকে, তোর মতো কোলাঙ্গেরের ভালোবাসা আমি চাই না, আমি সারা জীবন একা থেকে যাব, সিঙ্গেল থেকে যাব, তারপরেও তোর মতো কুলাঙ্গারের ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো দরকার নেই। আমি যেরকম আছি ঠিক সেরকমই ভালো আছি, তোর মতো স্বামীর আমার প্রয়োজন নেই। আর তুই কিসের স্বামী? শুধু সিঁদুর পরিয়ে দিলে কি স্বামী হয়ে যায়? কখনোই না। আরো তো বিয়ের অনেক রিচুয়াল আছে, তাই না? সেগুলো তো মানতে হয়। এরপরে আয়ুষীর কথা শুনে বিজিত বলতে থাকে, আচ্ছা আমি আজকে যাচ্ছি, আমি আমি অবশ্যই জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে আগে তোকে তোকে শেষ করব। এই বলে দেখা যায় সেখান থেকে চলে যায় বিজিতকে জেলে নিয়ে গিয়ে ইন্টারোগেট রুমে ফেলা হয়। আর সেখানে বিজিতকে মারতে থাকে পরশুরাম, আর বলতে থাকে, তুই সত্যজিৎ মুখার্জিকে মারতে চাইছিস কেন? সত্যজিৎ মুখার্জি তো তোর র্যাকেটেরই লোক, তবে তবে ওনাকে মারার প্ল্যান কি তোর? কিসের জন্য তোর? বল, আমাকে বল, কেন মারতে চাইছিস ওনাকে? তখন তখন বিজিত বলতে থাকে, উনি আমাদের র্যাকেট সম্পর্কে অনেক কিছুই জানে, আর উনি উনি ক্রমশ ফ্যামিলি ড্রামার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, উনি নিজেকে পাল্টে ফেলছেন। আর ওনার জন্য উনি যদি মুখ খুলে পুরোপুরি ভাবে আমি ফেঁসে যাব, তাই তো আমাকে ওকে শেষ করে দিতেই হবে। তখন পরশুরাম বলতে থাকে, কোনোভাবেই তুই সত্যজিৎ মুখার্জির কোনো ক্ষতি করতে পারবি না, এই পরশুরাম সত্যজিৎ মুখার্জির ঢাল হয়ে দাঁড়াবে, তুই যদি সত্যজিৎ মুখার্জির কোনো ক্ষতি করতে পারিস তবে করে দেখা। এ কথা শুনে
বিজিত বলতে থাকে, আমি অবশ্যই অবশ্যই সত্যজিৎ মুখার্জিকে শেষ করে দেব, কর্ণ চ্যাটার্জিকে দরকার হলে আমি কর্ণ চ্যাটার্জিকেও শেষ করে দেব, কিন্তু কিন্তু আমি কিছুতেই জেল খাটবো না। আমার আমার ওই সাম্রাজ্য কখনোই আমি ভেঙে যেতে দেব না। আমি এত কষ্ট করে তিল তিল করে গড়ে তুলেছি এত বড় একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্য যদি আমার ভেঙে যায় তবে আমি এটা কিছুতেই সহ্য করব না। তখন তখন দেখা যায় বিজিতের কথা শুনে পরশুরাম বিজিতকে মারতে থাকে আর বলতে থাকে, তোর লজ্জা করে না? তোর বাবা একজন অসুস্থ মানুষ, এভাবে এভাবে গ্রামে থেকে দিন এনে দিন খায়, আর তুই তার ছেলে হয়ে এত বড় একটা ক্রিমিনালে কি করে তৈরি হলি বলতো? তোর বাবা তো অনেক সৎ মানুষ, তবে তোকে তোকে কেন এই পদে আসতে দিল? তখন বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, কিসের বাবা? কোনো বাবা নেই আমার, আমি কোনো বাবাকে মানি না, কোনো বাবাকে মানি না। যদি উনি আমার বাবা হতেন তবে আমার কাছে থাকতেন, আমাকে আমাকে সঙ্গ দিতেন, আমার কাছে থাকতেন। উনি তো আমার কাছে থাকে না, উনি তো আমাকে সঙ্গ দেয় না। যদি উনি আমার সত্যি সত্যি আমাকে ভালোবাসতো তবে আমাকে সবসময় সাপোর্ট করতো, আমার পাশে থাকতো। উনি তো আমার পাশে নেই। তখন তখন দেখা যায় এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, তোর পাশে থাকবে কি করে? তুই যা কুলাঙ্গা, তুই যা জঘন্য জঘন্য মাত্র ছেলে, তোর পাশে লোকটা থাকবে কি করে বলতো? তুই নিজের দিক থেকে বলতো, তোর নিজেকে দেখে ঘৃণা লাগে না? তখন বিজিত বলতে থাকে, মোটেও ঘৃণা লাগে না। কেন ঘৃণা লাগবে? আমার আমার নিজেকে দেখে নিজে কেন ঘৃণা লাগবে? আমি কি ঘৃণা লাগার কোনো কাজ করেছি যার জন্য আমাকে দেখে ঘৃণা লাগবে? তখন এই কথা শুনে বলতে থাকে পরশুরাম যে, তুই ঘৃণা লাগার কাজ করিসনি? তোর মতো জঘন্য কাজ কে করেছে? তুই নারী পাচার করিস, বাচ্চা পাচার করিস, অস্ত্র পাচার করিস, এর থেকে জঘন্য কাজ আর কি হতে পারে? এর থেকে বাজে কাজ আর কি হতে পারে বলতো? তখন বিজিত বলতে থাকে, যা করেছি বেশ করেছি, এতে এতে তোর কি? আমার আমার যেটা ইচ্ছে হয়েছে আমি সেটাই করেছি। আমি চাইলে এখানে বসে থেকেও তোর পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারি, সে ক্ষমতাটুকু আমার আছে, তুই কি জানিস? তখন শিবপ্রসাদ বলতে থাকে, যতই চেষ্টা করিস পারবি না, সত্যজিৎ মুখার্জি এখন আমার হেফাজতে। সত্যজিৎ মুখার্জিকে রক্ষা করার দায়িত্ব আমার, সত্যজিৎ মুখার্জিকে রক্ষা করব আমি। তুমি কি করে ওদেরকে মারো এটাও আমি দেখে নেব, কর্ণ চ্যাটার্জির দায়িত্ব আমি নিয়েছি। তখন বিজিত বলতে থাকে, আমি কোন দিক থেকে কোন ফাঁকি মেরে দেব তুমি কিছুতেই আটকাতে পারবে না, আর আমি জেলের মধ্যে কিছুতেই থাকবো না। আমি আজ নয় কাল অবশ্যই জেল থেকে বেরিয়ে যাব, কি করে তুমি আটকে রাখো এটাও আমি দেখে নেব। তখন পরশুরাম বলতে থাকে, এবার তোর বিরুদ্ধে সমস্ত জোরালো প্রমাণ জোগাড় করেছি আমি, এবার দেখি তুই কি করে জেল থেকে বেরোস আর তোকে কোন অফিসারই বা বের করে দেয়। এই বলে পরশুরাম বলরামকে বলতে থাকে যে ওকে থার্ড ডিগ্রি দিতে থাকে, থাক। এই বলে পরশুরাম চলে যায়। এরপরে দেখা এদিকে এদিকে তটিনী লাট্টুর কাছে আসে, আর লাট্টুর কাছে এসে লাট্টুকে বলতে থাকে, লাট্টু তুমি ঠিক আছো তো? তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমি ঠিক আছি। তখন তটিনী বলতে থাকে, কাল তো দোল, কালকে বাড়ি ফিরতে হবে, তুমি বাড়ি ফিরবে না? তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমি তো দোলে অনেক মজা করব, আমি আমি দোল খেলবো, আমি তোমাদের সঙ্গে দোল খেলবো, আমাকে আমাকে এখান থেকে নিয়ে যাও। দরকার হলে যদি আসতে হয় আমি আবার পরে আসবো, কিন্তু আমাকে আমাকে কালকের জন্য অন্তত ডক্টরের সঙ্গে কথা বলে বাড়ি নিয়ে চলো। তখন দেখা যায় আড়াল থেকে বেরিয়ে আসে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ বলতে থাকে, দাদু ভাই, আমি যে করে হোক তোমাকে বাড়ি ফিরে নিয়ে যাব, আর দোলের পর দিন তোমাদের আমি আমার বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে গিয়ে আমার আমার সদর দরজায় দাঁড়িয়ে তোমাদের বরণ করে ঘরে তুলবো। এটা এটা আমি প্রমিস করেছি। আর এই বরণটা কোনো মেয়েরা করবে না, বরণটা করব আমি নিজ হাতে বরণ করে তোমাদের ঘরে তুলে নেব। আমি যে কি হারিয়েছি এতদিন আমি বলে বুঝাতে পারবো না তোমাদের। তখন লাট্টু সত্যজিৎকে জড়িয়ে ধরে বলতে থাকে, দাদু, তুমি সত্যি আমাদের এতটা ভালোবাসো? আমরা তো চেয়েছিলাম যে তুমি আমাদের ভালোবাসো, কিন্তু তোমরা তো কখনো আমাদের ভালোবাসোনি, সবসময় রিচ রিচ বলে নিজেদের রিচ বলে আমাদের দূরে ঠেলে দিয়েছো। আমরা তো পোর, এজন্যই তো আমাদের দূরে ঠেলে দিয়েছিলে, তাই না? তখন এই কথা শুনে সত্যজিৎ কাঁদতে থাকে আর বলতে থাকে, প্লিজ দাদু ভাই, আর বলো না, অনেক অনেক কষ্ট পেয়েছি, কষ্ট দিয়েছি তোমাদের, আর দেব না। এরপরে তোমাদের আমি নিজে 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 আগলে রাখবো, তোমরা আমার সঙ্গেই থাকবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে হাসি খুশি করব, আমি আর বিজনেস করব না, আমি সবসময় তোমাদের নিয়ে খেলাধুলা করব, তোমাদের স্কুলে নিয়ে যাব, বাড়ি ফিরিয়ে আনবো, তোমাদের সঙ্গে হই হুল্লোড় করে বেড়াবো, তোমার বাড়িতে গিয়ে খাবার খাবো, আমার মেয়ের হাতে চা খাবো, তারপরে
চা খাবো, বিস্কিট খাবো, ও আমার মেয়ে সুস্বাদু রান্না করে সেগুলো খাবো আমি। আমি আর এগুলো এগুলো বেআইনি কাজে যুক্ত হব না। তখন তখন পিকু বলতে থাকে, জানিস ভাই, আমাদের আমাদের ভালো দাদু না অনেক ভালো হয়ে গেছে। তখন তখন লাট্টু বলতে থাকে, কিন্তু রাক্ষস দাদু আসেনি। তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, রাক্ষস দাদুকে যা যা টাইট দিয়েছি না, যা যা কথা বলি, উনি উনি শুধু হাসে, জানিস। উনি, আমার মনে হয় কি উনিও পাল্টে যাচ্ছে, উনিও আমাদের ভালোবাসছে। তখন তটিনী মনে মনে বলতে থাকে, তুমি চেনো না মা, ওই লোক পাল্টানোর লোক নয়, ও হচ্ছে গিরগিটি, গিরগিটির মতো রং পাল্টায়। ও শুধু কেস থেকে বাঁচার জন্য অভিনয় করছে। আমি জানি যে ও কিরকম লোক আর কিরকম কিরকম কাজকর্ম করতে পারে ও। এই জন্য ওর থেকে আমি তোমাকে দূরে দূরে রাখারই চেষ্টা করব। কিন্তু কিন্তু আমি চেয়েছিলাম যে ও নিজেকে শুধরে নিক, ও ভালো হয়ে যাক। কিন্তু কিন্তু কর্ণ চ্যাটার্জি কিছুতেই শুধরাবে না, কর্ণ চ্যাটার্জি শুধরানোর লোকই নয়। এরপরে পরশুরাম তটিনীকে ফোন করে বলতে থাকে, তটিনী কোথায় তোমরা? তখন তটিনী বলতে থাকে, আমরা তো সবাই হসপিটালে এসেছি লাট্টুর কাছে, তুমি চলে এসো। এরপরে পরশুরাম ও লাট্টুর কাছে চলে আসে। তখন লাট্টু সবাই একসঙ্গে মজা করে।